স্বাগতম, নমস্কার। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তো পূর্ব নির্ধারিত একটি বিষয়, সেটা হচ্ছে অমাবস্যা। এসেই গেল, আর দিন 7 বাকি, একদম 7 দিনই বাকি। তো এই সময়টা আমাদের অতিথি কিন্তু গৌহাটিতে থাকবেন, মানে তিনি সেখানে প্রত্যেক বছরই যান। কাজেই এইখানে একদম প্রথমেই যেটা বলতে হয় যে অমাবস্যাতে তো একমাত্র মন্দির যেটা খোলা থাকে এবং সেইখানে দেবী মূর্তিকেও দর্শন করা যায়, যদিও অন্য সমস্ত দেবীদের মুখ ঢেকে রাখা হয়। আমার ঠাকুর ঘরে তো নিশ্চয়ই তাই হয়। তো যাই হোক না কেন, তো এই সময়টা যারা জ্যোতিষ চর্চা বলুন, বিশেষ করে ব্রাহ্মণ জ্যোতিষরা এই সময়টা কিন্তু গৌহাটিতে যান, কামাখ্যাতে, মানে গৌহাটির পাশে কামাখ্যা। তো সেটা তিনি যাচ্ছেন এবং কি করবেন বা না করবেন সেইটা তিনি আমাদের আজকে জানাবেন। তিনি হচ্ছেন গিয়ে আমাদের ভীষণ প্রিয় এবং বসে আছেন শ্রীময়ী চক্রবর্তী রাদার। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, ওই অম্বুবাচীর সামনেই 22শে জুন শুরু হচ্ছে, 26শে জুন পর্যন্ত রয়েছে। অন্যান্য বছরের থেকে এবছরের অম্বুবাচীটা কেন আলাদা, এটা নিয়ে আমি বেশ কটা এপিসোড করেছি। ওগুলো একটু রিক্যাপ করুন। ওগুলো আমি রিক্যাপ তো আমি নিশ্চয়ই বলবো। যে শুক্লপক্ষে শুরু হচ্ছে এবং শুক্লপক্ষে শেষ হচ্ছে, যেটা প্রত্যেক বছর মানে জ্ঞান অবধি অম্বুবাচী যা দেখে এসেছি। যেহেতু আপনি যেটা বললেন যে ঠাকুর ঘরে স্ত্রী দেবতার মুখ ঢাকা থাকে, তো ন্যাচারালি আমাদের বাড়িতেও থাকে এবং রাস্তাঘাটে সব জায়গাতে স্ত্রী দেবতার মুখ ঢাকা থাকে, মানে ধারে ধারে যে মন্দিরগুলো রয়েছে পথের ধারে। কিন্তু পুরুষ দেবতার পুজো হয়, পুরুষ দেবতাকে জল মিষ্টি প্রসাদ এমনি যা দেওয়া হয়, কিন্তু স্ত্রী দেবতার খেতে তো দিতে হবে। তো সুতরাং সেক্ষেত্রে ঠাকুরের ভোগে ছোট থেকে যা দেখে এসেছি, দুধ, আম, দুধ, কাঁঠাল, হ্যাঁ, অর্থাৎ সকাল বিকেল দুধটা কিন্তু দেয়া হয় এবং ঠান্ডা দুধ দেওয়া হয়। আমাদের বাড়ি যখন দুর্গাপুজো হয়েছে, দুর্গাপুজোতেও মা দুর্গাকে দুধ দেওয়া হয় রাত্রিবেলা শোয়ার আগে, ঈষদুষ্ণ দুধ দিতে হয়, কেশর দিয়ে, মানে জাফরান দিয়ে দুধটা পুরো কমলা হয়ে যায়। হ্যাঁ, ওটা দিয়ে ঢাকা দিয়ে আমরা ওইখান ছেড়ে চলে যেতাম, যদি না মাঝরাতে সন্ধি পুজো থাকতো। এভরিডে দেওয়া হয়, কিন্তু অম্বুবাচীর দুধটা হচ্ছে ঠান্ডা নিবেদন করা হয়। অম্বুবাচীর যেটা মানে একটা সে বলে না সায়েন্টিফিক যে আপনারা মানে যারা পঞ্জিকা দেখতে অভ্যস্ত তারা দেখবেন অম্বুবাচীর মধ্যে মানে সর্বভয় নিবারণ জন্য মানে দুগ্ধপান কর্তব্য, এরকম একটা লাইন থাকে, ক্যাপশন। কি লাইন? মানে আমাদের দেশ তো সুজলা সফলা শস্য শ্যামলা, তো এইখানে যেরকম ধান উৎপাদন হয় তেমনি সর্পের প্রচুর হয়। গরমকাল এবং বর্ষাকালটা শুরুতেই তো অম্বুবাচীটা হয় আষাঢ় মাসে। তো সুতরাং সেই কারণে আগে প্রচুর লোকের সর্পদংশনে প্রচুর মানুষ মারা যেতেন। তো যাই হোক, দুধ নাকি মানে যে বিষটা সেটা নাকি নিবারণ করে, এটা আমার শোনা কথা, আমি জানি না। তো সুতরাং সেই কারণে দুধ দেওয়ার নিয়ম, এবং ঠান্ডা দুধ এই কারণে দেয়া হয় যে অম্বুবাচীর মধ্যে যারা সেই সময় থেকে, ধরুন আমাদের ঠাকুমাকে দেখেছি, আরও সমস্ত যাদের স্বামী নেই, বৈধব্য যাদের থাকে, তারা ঠান্ডা জিনিস খান, গরম কোনো জিনিস খান না, এবং ফল দুধ এই সমস্ত খান। তো যাই হোক, এটা আমাদের দেশে প্রাচীন এবং সনাতনী একটা প্রথা। তো যারা একদম প্রাচীন রীতিনীতি মানেন তাদের বাড়িতে এইসব নিয়মগুলো এখনও চলে। আর মানুষের থেকে বরং ঠাকুর ঘরে চলে আসি, যে ঠাকুরকে কিন্তু এই সময় আমি দিতে দেখেছি, এবং জায়গায় জায়গায় যে স্ত্রী দেবতাদের উদ্দেশ্যে যেখানে দেয়া হয়, খাবার দাবার দেয়া হয়, মানে প্রসাদ হিসেবে যা নিবেদন করা, তা কিন্তু দুধ, এবং সেটা ঠান্ডা, এবং সঙ্গে ফল দেয়াটা নিয়ম। তো এই হচ্ছে অম্বুবাচীর আচার বিচার। এবং আমি এই বছর যেটা বললাম, শুক্লপক্ষ ছাড়াও প্রসন্দা, আমি একটা অদ্ভুতভাবে দেখেছি, মানে তিথির ক্যালকুলেশন করতে গিয়ে একটা 4-এর কম্বিনেশন আসছে। হ্যাঁ, মানে নাম্বার 4 একটা আসছে। কিভাবে আসছে সেইটা বরং আমি দর্শকদের একটুখানি আমি এটাকে বলি, যে আদ্রা নক্ষত্রে শুরু, মানে যখন রবি প্রবেশ করে সেইটাতে অম্বুবাচী শুরু হয়। এটা একটা সায়েন্টিফিক জায়গা, মানে এটার কোনো মানে বদল বা পরিবর্তন কিছু হয় না। এইবার হচ্ছে কারণ আদ্রা নক্ষত্র যেটা রাহু রুল করেন, এবং আদ্রা মিনস হচ্ছে কি ভিজে ভিজে বা ময়েশ্চার। এই সময় প্রকৃতিতেও কিন্তু ময়েশ্চার, জলীয় বাষ্প ঢোকে, কেরল হয়ে পশ্চিমবঙ্গের পথে ঢোকে, সবাই আমরা জানি সেই ছোটোবেলা থেকে যারা ভূগোল পড়েছি। তো সুতরাং বাতাসেও যেরকম ময়েশ্চার আসে, তো প্রাকৃতিক ঋতুচক্র এবং মানে শস্য উৎপাদনের সময়ও এইটা। তো
তো যাই হোক, এই উৎপাদন তন্ত্র এটাই সারা পৃথিবীর মানুষকে বাঁচিয়ে রেখেছে বংশগতভাবেও, এবং শস্য উৎপাদন করেন প্রকৃতি আমাদের খাদ্য হিসেবেও। তো এই যে জায়গাটা আদ্রা নক্ষত্র, মানে মানে ময়েশ্চার যদি বাতাসে না থাকতো প্রসন্ধ্যা, সব ধান খড় হয়ে যেত, বা যা কিছু সারা পৃথিবীতে যা মানে কৃষিযোগ্য সিস্টেম আছে সব নষ্ট হয়ে যেত। কাজেই ময়েশ্চারটার দরকার। আদ্রা নক্ষত্রে রবি যখন প্রবেশ করেন তখন সেখানে শুরু হচ্ছে, এবং রাহু রুল করেন। এরপর 4-এর খেলা যেটা আমি বলেছিলাম, আর 4 নাম্বারটা কি, মানে 4th হাউস, যেটা বৈদিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়, সনাতনী অ্যাস্ট্রোলজিতে যেটা বলা হয় 4th হাউস হচ্ছে ভূমি, হ্যাঁ, ভূমির কারক এবং হচ্ছে মায়ের কারক। অর্থাৎ যে আপনার মায়ের সাথে আপনার রিলেশন, মা আপনার ওপর কতটা প্রভাব বিস্তার করেছেন এবং মায়ের অবদান আপনার জীবনে কি আছে, সমস্ত কিছু দেখবার জন্য বৈদিক অ্যাস্ট্রোলজিতে কিন্তু 4th হাউস দেখা হয়। এবং ভূমি যেটা হচ্ছে মঙ্গলের কারক, এবং ভূমি মানে পৃথিবী, যে আবার পৃথিবী একজন মানে সে ইউনিভার্সাল মাদার, বলে না, মাদার নেচার। তো সুতরাং এই হচ্ছে 4-এর ব্যাপার। আরেকটা হচ্ছে যে রবি থেকে 4th হাউসে কন্যায় যখন পৌঁছচ্ছেন, সেইখান থেকে অম্বুবাচী শুরু হয়েছে। 4th হাউস, আবার এখান থেকে আবার কন্যায় যখন তিনি ঢুকছেন তখন অম্বুবাচীটা, মানে অর্থাৎ এটা একটা, আমার মনে হয়েছিল এটা একটা সূক্ষ্ম একটা অ্যাস্ট্রোলজিক্যাল ক্যালকুলেশন, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে যেটা দাঁড়াচ্ছে যে আমার কাছে মেইল থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, আপনারা সবাই জানেন এটা একটু পুরনো কানেকশনের হোয়াটসঅ্যাপ এসছে প্রসূনদা, যেটা হচ্ছে যে দিদি 2000, আমি সেটাকে পড়ে নিচ্ছি। দিদি 2017 সালে আমি তোমার কাছে বীরভূম থেকে গেছিলাম দুর্গাপুরে। আচ্ছা, এইবার যেটা হচ্ছে সেখানে আমি তখন হিস্ট্রিতে অনার্স আমি পড়াশুনো করছিলাম, এবং হ্যাঁ ছোট করেই বলছি এটাকে, এবং যেটা হচ্ছে যে করছিলাম, আমি ভেবেছিলাম এরপর WBCS এ বসবো বা সরকারি লেভেলের যেগুলো আছে তো সেইগুলো। কিন্তু তুমি প্রথম আমার যেটা ট্যারো কার্ড দেখে বলেছিলে যে তোমার কোনো ফরেন কানেকশন হবে, তখন আমি ভেবেছিলাম আর্টস পড়ছি, সরকারি চাকরির জন্য চেষ্টা করছি, বা WBCS এ বসবো ভাবছি, তো আমার কি করে ফরেন কানেকশন হবে, সরকারি চাকরি হলে তো সম্ভব না। যাই হোক, কনফিউশন নিয়ে চলে আসে, কিন্তু তোমার রেমেডিটা নিয়েছিলাম আমি। বাবা বলেছিলেন না, উনি যেটা বলছেন ঠিক বলেন। তো এইবারে যেটা দাঁড়ালো, এবারে তুমি আমাকে বলেছিলে যে তুমি কিউরেটারশিপটা পড়ো, মিউজিয়ামে যে পড়াশুনোটা, তো তোমার কথা অনুযায়ী আমি অনার্স পড়বার পর দিল্লি গিয়ে মিউজিয়ামে এই কিউরেটারের আমি কোর্সটা করি। এখন আমি ফ্রান্সে চাকরি করি বর্তমানে, হ্যাঁ ফ্রান্সে চাকরি করি। এবং এখন আমি তোমার কাছে কেন লিখছি, কারণ আমি একটা যে ইউএসএতে আমি একটা সিভি পাঠিয়েছি, যেখানে কোনো প্রাইভেট মিউজিয়াম যেটা মিলিয়নিয়ার ভদ্রলোকের, ওনাদের তো মিউজিয়াম থাকে অনেকের, তো সেইখানে আমার সিভিটা ফরওয়ার্ড করেছি, ওখানে প্যাকেজ ভালো। আর আরেকটা জিনিস হচ্ছে, ট্যারো কার্ড দেখে তুমি আমাকে আরেকবার একটু বলে দেবে যে আমার এই কাজটা হবে কিনা, হলে খুব ভালো হয়, কারণ আমার যে গার্লফ্রেন্ড সে বর্তমানে ইউএসএর বাসিন্দা, দুদিকেই। তো এটাই হচ্ছে প্রসূনদা। এখন তো আমাদের পরপর রেজাল্টগুলোও বেরোবে, কেরিয়ার কাউন্সিলিংটাও ওটা আমার এখনো শখের মধ্যে থেকে গেছে। তো অ্যাস্ট্রোলজিক্যাল নিশ্চয়ই আমি দেখেছিলাম, পাশাপাশি কেরিয়ারের জায়গাটাও তাকে বলে দিয়েছিলাম, এবং এটা সেই মানে কি বলবো, আউট অফ দ্য বক্স গিয়ে একটা বলেছিলাম, কারণ যে হিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে তাকে লোকে বলবে আইদার তুমি বিএড করে টিচিংয়ে তুমি ঢুকে যাও, না হলে ওরা যে ভেবেছিল সরকারি চাকরি করবে বা আর একটু বেটার মার্কস হলে ইউপিএসসিতে বসবে। তাকে আমি বলেছিলাম যে তোমার বিদেশি কানেকশন হবে, হোয়াট এভার। এখন সে জানতে চাইছে যে তার ইউএসএতে হবে কি না, কারণ তার গার্লফ্রেন্ড বর্তমানে ইউএসএতে থাকে। ভালো কথা, দেখে নেওয়া যাক তার হবে কিনা। হ্যাঁ, তোমার বক্তব্যটা সত্য, কারণ যে ভালো স্যালারি তো নিশ্চয়ই, তার সাথে এই যে লাভার্স কার্ড ইজ হিয়ার, মানে তোমার গার্লফ্রেন্ড সম্পর্কে তুমি যে বক্তব্যটি রেখেছো সেটি সম্পূর্ণভাবে সত্যি, যে মানে দুদিকেই টান রয়েছে, ভালো কেরিয়ার তো আর একটু বেটার ফিনান্স আছে, এবং সঙ্গে প্রেমের হাতছানি আছে, দুটোই ঘটনা। একটু কঠিন হবে, আমি তোমাকে এইটুকুই বলছি, নামটা এখন আর বললাম না তোমার, তো একটু কঠিন এই কারণে হবে যে ফ্রান্সে তুমি যেখানে এখানেও প্রাইভেট মিউজিয়ামে করছো,
এটা ইউরোপ আর আমেরিকার গোলার্ধ আলাদা, ভৌগোলিক জায়গাটা আলাদা। একটু শুরুর দিকে তোমার কিন্তু সমস্যা হতে পারে, আমি দেখাচ্ছি তোমাকে কার্ডটা। খুব সহজে তুমি এই জায়গাটা হবে না তো, কিন্তু তোমার একটু সময় দিলে হবে, এবং দুটো গ্রহের কিন্তু প্রতিকারটা করাটা দরকার। নাম্বার 1, রাহুর প্রতিকারটা তোমাকে করতে হবে। রাহু যেরকম প্রবলেমও তৈরি করে, তেমনি বড় লাইফে অ্যাচিভমেন্টও দেয়। আমেরিকার যেটা ভূমি বা যে কানেকশন, অ্যাস্ট্রোলজিক্যাল যে কানেকশনটা রয়েছে, সেখানে রাহুটা ভালো না হলে সেখান থেকে ভালো রোজগার করা এবং সেখানে দীর্ঘস্থায়ীভাবে বসবাস করাটা খুব কঠিন। তো রাহুটাকে তোমার ঠিক করতে হবে। আর একটা জিনিস তোমার ঠিক করতে হবে ভাই, যেটা তোমার বৃহস্পতি, মানে পেয়ে গেলেই তো তোমাকে করিয়ে দিলেই তো হয়ে গেল না, তোমাকে বৃহস্পতিটাও ঠিক করতে হবে যাতে এই জায়গাটা তোমার স্টেবল থাকে। কারণ রাহু তোলে আবার রাহু ফেলে, বেশি দিন থাকতে পারে না, রাহুর গলা কাটা যে। তো তোমাকে দুটো ঠিক করতে হবে। সামনে অম্বুবাচীর তিথিটা রয়েছে, তো তুমি মনে করলে এই তিথিটায় তুমি কাজ করে না। এই তিথিটার আমি গুরুত্ব দিই, কারণ টানা 4 দিন পাওয়া যায় এই তিথিটা, এবং এই ভূমিটা সবসময় ফল দান করে। মানে এই যে অ্যাস্ট্রাল পজিশনটা, রিপ্রোডাকশনটা শুধু শস্য বা আমাদের জীবনেই আসে এরকমটা না, তুমি যে এফোর্টটা দিচ্ছ সেটাতে তুমি যেটা রেজাল্ট পাচ্ছ, আমি মনে করি এটাও একটা রিপ্রোডাকশন। সো তুমি এই সময়টা যদি তুমি ক্রিয়াটি করাও, আমার মনে হয় যেরকম তুমি তোমার ফরেন কানেকশনটা হয়েছিল, সেখানে তুমি চাকরি বাকরি ভালোভাবে এখন করছো রেমেডি করিয়ে, তো তুমি এটাও করে নাও। মানে করাতে পারলে তোমার যে জায়গাটা রয়েছে সেটা, স্বপ্নটা তোমার পূরণ হবে। চলে আসবো পরের। হ্যাঁ, প্রসূনদা কিছু একটা বলছিলেন। হ্যাঁ, তা আমি যেটা বলছিলাম যে এটা তো যদি ইউএসএ তে তো ওর রোজগারটা ভালো হয় এবং তার সঙ্গে তার একটা গার্লফ্রেন্ডের ব্যাপার রয়েছে। হ্যাঁ, তো এটা রেমেডির মাধ্যমেই তো নিশ্চয়ই ঠিক হওয়া উচিত। হ্যাঁ, মানে রেমেডি তো এমনি যে মানে দুজনকে আলাদা রাখার তো কোনো জাস্টিফিকেশন আমি পাচ্ছি না। না, একজন আরেকজনকে পছন্দ করে, সেই মেয়েটিও ওই দেশে পড়াশুনো করছে, সেই কারণেই সে গেছে। আচ্ছা, এই রেমিডিয়াল অ্যাসপেক্টের সঙ্গে আপনার অম্বুবাচীকে কি করে মিলিয়ে দেবেন? অম্বুবাচীরা এই যে আদ্রা নক্ষত্র, যেটা রাহুর নক্ষত্র, সেখানে সঞ্চার হচ্ছে আরেকটি গ্রহ, এবং তার ঠিক 4টি হাউস, আর 4 নম্বর যে ঘর, কর্কট রাশিতে এই সময় বৃহস্পতি শুক্র একসঙ্গে বসে রয়েছে। তো এই যে কানেকশনগুলো, এটা তো ওয়ার্ল্ড ওয়াইড কানেকশন প্রসূনদা। মানে এটা কলকাতার কলুতলাতেও যা হবে, ওখানে ইউএস এর ক্যালিফোর্নিয়াতেও একই ঘটবে। হ্যাঁ, জিওগ্রাফি অনুযায়ী হয়তো একটু তফাৎ হতে পারে, কি মানে যেরকম ওখানে দিন রাত্রি সময়ের তফাৎ হয়, আমাদের থেকে ক্যালিফোর্নিয়া 11 ঘন্টা পিছিয়ে সময় অনুযায়ী, আবার জাপান বেশ কয়েক ঘন্টা এগিয়ে। তো এটা ভৌগোলিক ব্যাপারের জন্য যেটুকু, মানে বেসিক জিনিসটা কিন্তু একই ঘটবে। বলে না, উই আর অল আন্ডার দ্য সেম স্কাই। তো ওই আর কি, এক আকাশের নিচে আমরা সকলে। সুতরাং অ্যাস্ট্রাল পজিশন মানতে হলে তো বলবো না, মানে মানতেই হবে অ্যাস্ট্রাল পজিশন। সূর্য চন্দ্র তারাকে আমরা অস্বীকার করব কি করে? ঠিকই, সেটা আপনি অ্যাস্ট্রোলজি করুন আর অ্যাস্ট্রোনমি করুন। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফলো দ্য রুলস, দ্য ল অফ মাদার নেচার। সুতরাং মেলাতে তো হবেই প্রসূনদা, আপনি মানলেন কি না মানলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু ঘটনাগুলো ঘটবে, এটা অপরিবর্তনীয়। তো এই যে জায়গাটা এইবার হচ্ছে যে এবার একজন মা লিখেছেন। আপনি অন্য কিছু কি কোশ্চেন করে নেবেন? মানে আপনাকে দেখে আমি বুঝতে পারছি যে ক্যারিয়ার এক্ষুনি বোধহয় আমি ক্যারিয়ারে ঢুকবো। হ্যাঁ, মোক্ষম একটা প্রশ্ন করবেন আমাকে, আমি বুঝতে পারছি। আচ্ছা শুনুন, একজন ভদ্রমহিলা চিঠি, যেটা মানে সরি মেইল লিখেছেন, ওই চিঠিটাই চলে আসে মুখে আর কি। তো আমি মিসেস চ্যাটার্জি আপনাকে জানাচ্ছি যে আমার ছেলে MCA করেছে এবং ভালো সংস্থায় চাকরি করে। কয়েক বছর আগে সে একটি মেয়ের সাথে MCA পড়াকালীনই, মানে মেয়েটিও MCA পড়তো, সে তাদের রিলেশনশিপ এবং লাভ ম্যারেজ হয়েছে। আমাদের কোনো কথা শোনেনি, আমার বা ছেলের বাবার কিন্তু কোনো ইচ্ছে ছিল না ম্যাডাম, আমাদের সমর্থন না নিয়ে সে বিয়ে করেছে। কিন্তু আমরা, তারা বলেছিল আমরা হরস্কোপ মানি না, অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না, যাই হোক আমরা চেয়েছিলাম, নিমরাজি হয়ে তারা দিয়েছিল। তখন দেখেছিলাম মেয়ে প্রবল মাঙ্গলিক, নাম্বার 1। তা ঠিক আছে, প্রথম দিকে সে কিন্তু কর্মরতা ছিল না, সে হাউস ওয়াইফই ছিল। MCA করার পরও বৌমা হাউস ওয়াইফই ছিল। কিন্তু 8 মাস বাদে সে আমাদের, তখন তার হঠাৎ এক পাড়াতো কাকা,
তিনি আমাদের বাড়িতে আসেন এবং তিনি নানা রকমভাবে বলেন কেন বসে আছো চাকরি করে, মানে চাকরি করো আজকালকার দিনে। তো যাই হোক, প্রথমটা খারাপ লাগেনি, পরে ভদ্রলোককে আমার ঠিক সুবিধের মনে হয়নি। তো যাই হোক, চাকরি করার পারমিশন যাতে আমার ছেলে প্রথমে রাজি ছিল না, তখন বৌমা প্রচণ্ড অশান্তি এবং ভাঙচুর ইত্যাদি প্রভৃতি শুরু করে, ছেলে রাজি হয়। এরপর যেটা হলো, তার একটি আলিপুরদুয়ারের অঞ্চলে ওই সেই পাড়াততো কাকাটির একটি চা বাগানের সাথে তিনি যুক্ত, তার সেখানে চাকরি করার জন্য বলেছিলেন। বৌমা এবার চাকরি সূত্রে সেখানে গিয়ে এবার সমস্ত কানেকশন আমাদের সঙ্গে অফ করে দিয়েছেন। এবার যেটা হচ্ছে যে তাহলে এই বিয়ের, এবং ছেলে ফোন করলেও সে ঠিকঠাক উত্তর দেয় না এবং বিরক্ত করো না, তোমার সাথে বিয়ে কি আমি রাখবো নাকি ইত্যাদি প্রভৃতি নানা কাণ্ড, ওয়েট করো তোমাকে চিঠি পাঠালাম বলে, বেশি বিরক্ত করলে লেটারটা পাঠিয়ে দেবো। তো বুঝতেই পারছেন সে কোন লেটারের কথা বলছে। আমাদের ফোন করলে তো সে ধরে না। তো ম্যাডাম আমি জিজ্ঞেস করছি আমার ছেলের ফিউচারটা কি, তার বিয়েটা কি হবে, তার জীবনটা কি হবে। মানে কঠিন প্রশ্ন, তো নিশ্চয়ই আমি উত্তর দেব। একেবারে প্রেজেন্টলি তাদের হাজবেন্ড ওয়াইফের সম্পর্ক, কোনো সম্পর্ক, কোনো কমিউনিকেশন নেই, এবং সে মাঝে মধ্যে সে মানে ফোন টোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে সে জানাচ্ছে অপেক্ষা করো না, চিঠিটা কিছুদিনের মধ্যেই চলে যাবে। হ্যাঁ, মানে ওনার যেটা হচ্ছে যে ছেলের বিয়েটা কি হতে পারে, মানে দেখুন অনেক সময় ঘরে ঘরে অশান্তি হয়, ছোটোখাটো বড়, বা তার সাথে সব সংসারই যে ভেঙে যায় এরকম তো নয়। তা উনি জানতে চাইছেন যে কি হবে, মানে মেয়েটি চলে গেল, সে বৌমা কি আদৌ ফিরবে না সত্যি সত্যি মানে ডিভোর্সের চিঠিটা আসবে। কার্ড ইজ হিয়ার, ছেড়ে তো চলে গেছে, তার ফেরার কোনো সম্ভাবনা নেই, মানে ভেরি সরি টু সে, সত্যিটা শুনলে খারাপ তো লাগেই। এবং যেখানে গেছে, এবং মানে চিঠি কিন্তু চলে আসবে এটুকু সত্যি। এবং একটা জিনিস আপনাকে আমি বলবো, এটা দেখুন, 8 অফ সোর্স, মানসিক কষ্ট, সমাজ জিজ্ঞেস করছে 5 জন কি ব্যাপার, বউ কোথায় গেল, মানে বাড়ির থেকে চাকরির নাম করে বউ চলে গেছে, পাড়া প্রতিবেশীতে লড়তে শুরু করে, এই বউ পালিয়ে গেছে, তারপরে আমার ছেলের কিছু ফল্ট আছে, আমরা খারাপ, হোয়াট এভার কিছু একটা, যে এত শিক্ষিত মেয়ে সে চলে গেল কিন্তু আর সম্পর্ক রাখছে না, ছেলেকেও না সেখানে ডাকছে, সে নিজেও কোনো রকম আনসার দিচ্ছে না, আমাদের ব্লক করে দিয়েছে। তো এবার কি হচ্ছে, আমরা মানে খুবই বিচ্ছিরি রকম অবস্থার মধ্যে। হ্যাঁ, কার্ড ইজ মানে রিভিলিং দ্যাট। তো একটা জিনিস বলবো যে অম্বুবাচীটা রয়েছে, এই মেয়ে ফিরবে না, এই বিয়েও টিকবে না, কিন্তু ডিভোর্সের যে জায়গাটা রয়েছে সেইটা যাতে স্মুথলি হয় সেইটুকুর জন্য আপনারা সচেষ্ট হতে পারেন। কারণ যে বিয়ে টিকবে না, আমি যদি আজকে বলি একটা প্রতিকার করে দিলাম, না ঠিক আছে, অনেকেই যেমন করে দেন, ঠিক আছে 3 মাস পরে ব্যাপারটা দেখা যায়, আমি এটা দিলাম, দেখুন পরিস্থিতি কি। এখানে দেখুন পরিস্থিতির কিছু নেই, বিয়ে টেকার কোনো জায়গা নেই, এই বিয়ে অবধারিতভাবে ডিভোর্সের দিকে যাচ্ছে। হ্যাঁ, তাহলে কি রেমেডি দেব বলছি, যে আপনারা যাতে সোশ্যালি আপনাদের আর মর্যাদাহানি না হয়। কারণ এই মেয়ের যা মঙ্গলের যা পজিশন, আপনি বলেছিলেন প্রবল মাঙ্গলিক, এখান থেকেও দেখাচ্ছে, কার্ডটা আমি দেখালাম না, তো সেইটার কারণে সে এরপর আপনাদের মানে ছেলের ওপর ফিজিক্যাল অত্যাচার, আপনাদের প্রতি মেন্টাল অত্যাচার, আরও সব নানা রকম আইনে যে ধারাগুলো কেবলমাত্র মেয়েদের ফেভারেই যায়, সেই সমস্ত ধারাগুলোতে সে আপনাদের ওপর বলবৎ করবে, সেই প্ল্যানিং এখন চলছে। তো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের দিক থেকেও আপনারা এটা করে নিতে পারেন। এবং এই যে ছেলের যে গ্রহগত পজিশনটা রয়েছে সেইখানে মঙ্গল এবং সেক্ষেত্রেও রাহুর কিন্তু জায়গাটা করতে হবে। আর একটা জিনিস রয়েছে, আমরা বলি না প্রসন্নদা, কেতু খুব গুপ্তভাবে করে, কারণ আপনার ছেলে এক্ষেত্রে কিন্তু ওই খারাপ কেতুর ঘটিত ষড়যন্ত্রের শিকার। মেয়ে যখন পড়াশুনো করছিল বা চাকরি বাকরির চেষ্টা করছিল, চাকরি পায়নি, এত ভালো ফ্যামিলিতে একটা বিয়ে হয়েছে, তার আগে তার পাড়াতো কাকা কোথায় ছিল, সে তো ছিল না। এবং বৌমারও যে চার্ট আপনি পাঠিয়েছেন সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ওই যে পাড়াতো কাকাটি, সেও কিন্তু ওই একটু বয়স হচ্ছে, কিন্তু মানে তার ফ্যামিলিতে আর কেউ নেই, সেখানেও বৌমা কিন্তু সেখানে সম্পত্তির জন্য কনস্পারেসি করে যাচ্ছে। মানে এর সাথে একটা কিছু হলে তারপর লোকটি যদি কিছু হয়, ওইখানটা মানে পরিস্থিতি খুব খারাপ। এর থেকে বেশি আর আমি অ্যানালিসিস করব না, কিন্তু আপনার ছেলেকে এবং
আপনার পরিবারকে আপনার সম্মানজনকভাবে যদি রেহাই পেতে হয়, সামনে অম্বুবাচীটা রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই রাহু মঙ্গল এবং এই খারাপ কেতুর যে কম্বিনেশনটা রয়েছে, অর্থাৎ খারাপ জায়গায় দৃষ্টি পড়েছে তার, মানে সে বলে না অনর্থক সামাজিক ঝামেলা, মর্যাদাহানির জায়গা, এখান থেকে উদ্ধার পান। এই বিয়ের টাকার কোনো চান্স নেই, আমি আগেও দুবার বললাম, এখনও বললাম, মানে নেই, পরে ওইখান থেকে উদ্ধার হন। তারপর ছেলের যে সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে তার আগে যোগাযোগ করবে, তখন দেখে শুনে ঠিকঠাক, মানে আজকাল তো লোকে যেটা করছেন, মানে এর আগেও আমি একটা এতে পড়ে গেছিলাম যে মেয়েটি সেই প্রতারণার শিকার, টালিগঞ্জে এসে জলপাইগুড়ির মেয়ে, কারণ যা হরস্কোপ দেখিয়েছিল সত্যি রাজ্যটক। কারণ ট্যারো কার্ড নামক একটি জিনিস আছে, যে যেটা পাঠিয়েছে সেটি সঠিক কিনা সেটি চেকটা করা যায়। তো সেই অস্ত্রটা শ্রীময়ী চক্রবর্তীর হাতে রয়েছে, বাই দ্য গ্রেস অফ গড। আমাদের হাতে সময় কম, আমি এই সময়টা একটু কেরিয়ার নিয়ে একদম হ্যাঁ, যে এই অম্বুবাচীর সঙ্গে কেরিয়ার রিলেটেড ব্যাপার যেটা, সেটা কতটা যুক্ত এবং কি করতে হবে, কিছু যদি টিপস থাকে। হ্যাঁ, টিপসের ব্যাপার যেটা রয়েছে, ধরুন চাকরি বাকরির যে জায়গাটা, চাকরি বাকরির এই সময়কার যে কানেকশনটা আমি এর আগেও বলেছিলাম যে জুলাই অনওয়ার্ডস বা জুলাই মাসের মাঝামাঝি পর থেকে কিন্তু মানে অ্যাস্ট্রাল পজিশন যেদিকে ঘুরছে সেদিকে কিন্তু চাকরি বাকরি হওয়ার জায়গা রয়েছে এবং বেশ কিছু কর্মসংস্থান কিন্তু হবে। এটা আমি বোধহয় মার্চ নাগাদ আমি এই প্রেডিকশনটা করে গেছিলাম। তো যাই হোক, চাকরি বাকরির জায়গাটা কিছুটা হবে এবং প্রচুর মানুষ যাদের ধরুন হয়তো মানে বেশ খানিকটা হয়ে গেছে, মানে পরীক্ষার ধাপগুলো সে পার হয়ে গেছে, প্রিলিমিনারি মেইনস যে পরীক্ষাগুলো থাকে, ভাইভাতে ওটা শুধু বাকি রয়েছে, এবং অনেক সময় থাকে বুধের প্রবলেমের জন্য ইন্টারভিউটা সঠিকভাবে দিতে পারে না, স্ট্যামারিং হয়ে যায়, ঠিকমতো মানে এক্সপ্লেইন করতে পারে না, সেই কারণে তাদের কিন্তু লাস্ট লেভেলটা তারা ক্র্যাক করতে পারে না। যারা গ্রহ শান্তি বা গ্রহের বুস্ট আপ, সেক্ষেত্রে স্মার্টনেস তৈরি করা, এগুলো মানে ঠিকঠাক মানে বলে না আপ টু দ্য মার্ক ইন্টারভিউ হওয়াটা, এগুলো কিন্তু বুধের ফেভারের উপর ডিপেন্ড করে। না তাহলে এই তারা পালন করবে কি করে, মানে ধরুন 22 তারিখ থেকে শুরু হলে, হ্যাঁ 22 তারিখ থেকে শুরু করে দেখুন মা কামাখ্যার কাছে যারা যেতে পারছেন তারা তো নিজেরা গেলেন, টিম শ্রীময়ী সেখানে থাকেন 4 দিন এবং আগে পরে আরো 2 দিন। তো সুতরাং আপনাদের যাদের দায়িত্ব দিয়ে গেছেন, কারণ আমি তো বাছাই করে কাজ করি, একেবারে 100 জনের লিস্ট নিয়ে যাই না। তো যাই হোক, সুতরাং ক্রিটিক্যাল যাদের সমস্যা রয়েছে, যেমন এটা ভয়ঙ্কর ক্রিটিক্যাল একটা সমস্যার কথা বললাম, তো এই জায়গাগুলো এই সময় কাজটা হয়, তারা যোগাযোগ করে নিতে পারেন ইমিডিয়েট, অনলাইন বা অফলাইনে। হ্যাঁ, কারণ চেম্বার তো আস্তে আস্তে এবার অফলাইন চেম্বারগুলো বন্ধ হবে, অনলাইনটা এখনো অবধি চালু রয়েছে। ইমিডিয়েট যাদের সমস্যা রয়েছে তার প্রতিকারের জন্য, এবং গ্রহ প্রতিকার এবং ক্রিটিক্যাল বাস্তু এগুলোর জন্য, এবং রিলেশনশিপ তো অবশ্যই। তো এই জায়গাগুলো, কারণ এই তিথিটা আমরা ব্যবহার করি প্রসূনদা ফর দ্য অ্যাচিভমেন্ট, দীর্ঘদিন যেটা হয়নি, আটকে ছিল, সেটা গ্রহগত কারণে হোক, গুপ্ত শত্রুতার কারণে হোক, কোনো কনস্পারেসিতে পড়ে হোক, এইখানটা আমরা এই জায়গাটা এবং প্রকৃতি এবং এই স্টার পজিশন এবং সর্বোপরি মা কামাখ্যার ব্লেসিং, এই জায়গাটা থেকে প্রচুর মানুষকে বৈতরণী পার করে দিয়েছে। যারা এই বছর মানে অনেক ঘুরেছেন, অনেক কিছু করেছেন, কাজ কিছু হয়নি, এই বছর কাজটা করিয়ে রাখতে পারেন, যাতে আপনাদের কেরিয়ার বলুন বা রিলেশনশিপ বলুন বা লাইফের অন্য কোনো অ্যাচিভমেন্ট বলুন, সেটা যেন আপনারা পেয়ে যান। আমাদের হাতে সময় প্রায় শেষ, এবং আপনারা জানেন যে কামরূপ কামাখ্যা এবং তার মহিমার কথা তো আমরা বহুবার এই অনুষ্ঠানেই বলেছি, শ্রীময়ী বলেছেন, তো নতুন করে সেগুলো আর বলার ব্যাপার নেই। কামাখ্যা পর্বটা কিন্তু আজকে শেষ করতে হবে, কারণ এরপরে আর কামাখ্যা নিয়ে আলোচনার কোনো জায়গা নেই, আর উনি তো নেক্সট উইকে এই সময়টা কামাখ্যাতেই থাকবেন, সুতরাং যোগাযোগ করে নেবেন আপনাদের সুবিধার্থে, যেভাবেই হোক। আজকের মতো শেষ করতে হচ্ছে, নমস্কার, ভালো থাকবেন।